টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মির গল্প বলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব স্বনামধন্য লেখক সত্যজিৎ রায়ের চিলেকোঠা গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মাঘ মাস, রোদটা মিঠে, রাস্তার দুধারে গাছপালা দালান কোঠা একে একে সরে সরে যাচ্ছে। একটু জায়গাটা যেন একটু শহর থেকে দূরে, ব্রহ্মপুর। তো দুই বন্ধু ফিরছিল, তারা বন্ধু এবং একই সাথে বিজনেস পার্টনারও বটে। তো আদিত্যকে তার বন্ধু বলল, যাবি নাকি তোর জন্মস্থান ব্রহ্মপুরে একবার ঘুরে আসতে, বাড়িটাও দেখে আসবি। কত বছর হলো তুই ছেড়েছিস? আদিত্য জানালো, প্রায় 38 বছর। বললো, চল না। বললো, না না, আমার অত জন্মস্থানে যাওয়ার জন্মভিটে দেখার ইচ্ছে নেই। তাই যেতে পারি, ওইখানে একটা ভালো চায়ের দোকান ছিল, নগেনদার টি কেবিন। ওইটা যদি থাকে একটু চল, নেমে চা খেয়ে যাই। বলে তারা এগিয়ে যেতে থাকলো। কিছুক্ষণ পর মন্দিরের চূড়া, আর তার কাছেই মুখ বাড়িয়ে আদিত্য দেখতে পেল সেই নগেনস টি কেবিন সাইনবোর্ডটা। বললো, চ চ, এখনও আছে। আর রাস্তাঘাটের চেহারাটাও তো খুব একটা বদলায়নি। আসলে সময়ের সঙ্গে মানুষের চেহারা যত তাড়াতাড়ি পরিবর্তন হয়, শহরের রাস্তাঘাট দোকানপাটের চেহারা খুব একটা কিন্তু তাড়াতাড়ি বদলায় না। তারপর তারা অবাক হয়ে দেখলো, দোকানের মালিকও বয়স 60-এর ওপর হবে, মানে সেই আগেকার মালিকই রয়েছে, ধবধবে সাদা চুল। তাদেরকে বসতে বলল, চা আর চানাচুর, ভালো বিস্কুট আছে জানালো। তা চায়ের সঙ্গে তারা নান খাটাই দুটো নিল। চেয়ারে বসে চা খাচ্ছে। দেখতে পেল দোকানে কোণের টেবিলে আর একজন মাত্র আছে, মাথা হেড হয়তো ঘুমিয়ে পড়েছে। তো দোকানদার তাকে বলল, ও স্যান্ডেল মশাই, 4টে বাজলো, এবার বাড়িমুখো হন। তখন আমাদের সেই আদিত্য তার বন্ধুর দিকে ফিরে বলল যে, আসলে তো কানে খাটো আর চোখেও চালসে, কিন্তু চশমা করার তো সঙ্গতি নেই। বোঝা গেল যে এই ভদ্রলোককে নিয়ে সবাই মজাই করে। নগেনবাবুর কথায়, মানে চায়ের দোকানের মালিকের কথায়, ওই ভদ্রলোক উঠে বসলো এবং তার শীর্ণ ডান হাতটা বাড়িয়ে চোখ দুটো পাকিয়ে শুরু করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পণরক্ষা কবিতাটি। মারাটা দস্যু আসি চেরে ওই করো করো সবে সাজ, আজমির গড়ে কহিলা হাকিয়া দুর্গেশ দুমরাজ। এবং বিশেষ কাউকে লক্ষ্য না করে একটা নমস্কার ঠুকে তারপরে চলে গেলেন চৌরাস্তার ধরে। চৌরাস্তার লোকের অভাব নেই, তখন আরও লোকজন ছিল, কিন্তু কেউ খুব একটা কবিতাটি কিন্তু সে পুরোটাই বলল, কিন্তু কারো কোনো হেলদোল নেই। মনে হলো সে প্রায় এরম বলে, কারণ তখন একটু অবাক হয়ে সবাই জিজ্ঞেস করলো যে আদিত্যও জিজ্ঞেস করলো নগেনবাবুকে, আচ্ছা ভদ্রলোক কে বলুন তো, করেন কি? নগেনবাবু নিজের হাতে চায়ের গ্লাস আর প্লেট তুলে নিতে নিতে বলল, কী আর করবে, ওনার নাম শশাঙ্ক সান্যাল, অভিশপ্ত জীবন। চোখে কানের কথা তো বললাম, এখন মনে হয় মাথাটাও গেছে। স্কুলে শেখা আবৃত্তি শুনিয়ে শুনিয়ে আর ব্রহ্মপুরের সকলের কানটাই পচিয়ে দিচ্ছে। স্কুল মাস্টারের ছেলে, বাপ মরেছে অনেক কাল আগে, একটু জমি জমা ছিল, একমাত্র মেয়েকে বিয়ে দিতে গিয়ে সবই গেছে, বউও মারা গেছে বছর 5 হলো। একটি ছেলে ছিল, বিকম পাশ করে চাকরি পেয়েছিল কলকাতায়, মিনি বাস থেকে পড়ে মারা গেছে গত বছর। সেই থেকেই কেমন যেন হয়ে গেছে। কোথায় থাকেন? আদিত্য জিজ্ঞেস করলো। যোগেশ কবিরাজ ছিল তার বাবার বন্ধু, সেই বাড়িরই একটি ঘরে তাকে থাকতে দিয়েছেন আর দুবেলা দুটো খেতেও দিয়েছেন। দেখা গেল বলার সঙ্গে সঙ্গে আদিত্য বলল, চল একদিকে আমাদের বাড়িটা ঘুরে আসি। তখন দাম চুকিয়ে গাড়িতে করে আবার দুই বন্ধু রওনা দিল। এবার বলল আদিত্য, গাড়িটা আমিই চালাই এবার, বাড়িটা একটু ঘুরপ্যাচের রাস্তা তো। তো বলল, এতক্ষণে তোর বাড়িটা দেখার ইচ্ছে হয়েছে বল? তো আদিত্য জানালো, না, ওটা এখন এসেনশিয়াল হয়ে পড়েছে। তখন মনে হলো যেন আদিত্য কী একটা
চাপের মধ্যে আছে, একদম টান টান হয়ে আছে স্নায়ুগুলো তার। খুব সাবধানে এদিক ওদিক করে চৌরাস্তার মোড় পেরিয়ে আরও কিছুটা যাওয়ার পর একটা জায়গায় এসে পৌঁছালো। বাড়িটা 4 মহলা, এক সময় খুবই জাঁকজমক ছিল, বোঝা যায় গাছপালা ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যেন হানা বাড়ি। বাড়ির গায়ে একটা সাইনবোর্ডও নেই, কিছু নেই। তো ফটক দিয়ে গাড়িটা থামিয়ে আদিত্য ফটক দিয়ে ঢুকে আগাছা সরিয়ে এগিয়ে যেতে থাকলো। বাধ্য হয়ে বন্ধুর পিছু নিল। আরেক বন্ধু জিজ্ঞেস করলো, তুই কি আদিত্য, তুই কি বাড়ির ভেতরে যাবি নাকি? বললো, হ্যাঁ, বাড়ির ভেতরে না ঢুকলে ছাদে কি করে উঠবো? ছাদে উঠবি এই ভাঙাচোরা বাড়ির? হ্যাঁ, ছাদে না গেলে চিলেকোঠায় যাবো কী করে? কী আর করা, অগত্যা বন্ধুর পেছন পেছন যেতে থাকলো। আদিত্য গিয়ে দোতলার পরেও 15টা সিঁড়ি পেরিয়ে গেল সে ছাদে, চিলেকোঠায় গিয়ে আদিত্য বলল, এইটা তার প্রিয় ঘর ছিল। সেই চিলেকোঠাটার একদিকে অংশ ধসে পড়েছে, আর অবস্থা তো শোচনীয় হবেই, এত বছর ধরে লোকজন আসা নেই, আর চারিদিকে খড় কুটো, পায়রার বিষ্ঠা, এছাড়া আর একটা আরাম কেদারা একটা ভাঙা ক্রিকেট ব্যাট। তো আদিত্য তাড়াতাড়ি প্যাকিং কেসটা ঘরের এক কোণে থেকে টেনে এনে বলল, যদি ভেঙে পড়ি তাহলে তুই ভরসা, বলে বন্ধুকে সামনে সেটাতে উঠে গুলগুলিতে হাত বাড়ালো। সেখানে হাত দিয়েই তার মুখটা আলোয় ভরে গেল যেন, আর সে বলে উঠল, যাক বাবা, বোঝা গেল আদিত্য যা খুঁজছিল সেটা পেয়েছে। জিনিসটাকে এক ঝলক দেখে মনে হলো ক্যারামের স্ট্রাইকারের মতো। তো ওইখানে কেনই বা লুকোনো ছিল, আর 29 বছর পর সেটা উদ্ধার করারও কী দরকার হলো বোঝা গেল না। কিন্তু আদিত্যকে তখন কিছু জিজ্ঞেস করাই যাচ্ছে না। তাড়াতাড়ি করে সে নেমে এসে রুমাল দিয়ে ঘষে আবার গাড়ি নিয়ে ফিরতির পথ ধরল। চৌমাথার কাছাকাছি এসে আদিত্য একটা জুয়েলারিস দোকানের সামনে দাঁড়ালো, ক্রাউন জুয়েলার্স। সেখানে এসে পকেট থেকে বার করে বৃদ্ধ মালিকের হাতে তুলে দিয়ে জানতে চাইলো এটা কিরম দাম হবে। তারপর ওজন করে সেটার দাম জেনে সেটা নিয়ে আবার বলল, গাড়িতে শিগগিরই ওঠ, নেক্সট স্টপ যোগেশ কবিরাজের বাড়ি। তখন কিছু একটা মনে হচ্ছিল বন্ধুর, তাও আদিত্যর মুখের ভাব দেখে আর কিছু জিজ্ঞেস করলো না। সব এত পরপর হতে থাকলো। তখন কবিরাজ মশাইয়ের বাড়িতে গিয়ে, যোগেশ কবিরাজের বাড়িতে গিয়ে, সেখানে যে সব সামনে বাগান, সেই বাগানের পথ ধরে গিয়ে ভেতরে ঢুকে দেখলো নিচে একতলায় একটা ঘরের থেকে আবৃত্তি করার আওয়াজ আসছে, দেবতার গ্রাস, রবীন্দ্রনাথ ঠাকুরের। তখন তাড়াতাড়ি সেখানে পৌঁছে জিজ্ঞেস করলো আদিত্য, পিছু পিছু তার বন্ধুও তার পেছনে গিয়ে দাঁড়ালো, যে আমরা একটু আসতে পারি? ভদ্রলোক ঘুরে তাদের দিকে তাকালো, বলল, আমার এখানে তো কেউ আসে না। আদিত্য বলল, আমরা এলে আপত্তি কিছু আছে? বলল, না না, আসুন। ঢুকলো ঘরের ভেতরে। তারপরে জিজ্ঞেস করলো তাকে, সেই ভদ্রলোককে, আদিত্যনারায়ণ চৌধুরীকে আপনার মনে আছে? আদিত্যই প্রশ্ন করলো। ভদ্রলোক বললেন, বিলক্ষণ মনে আছে, আলালের ঘরে দুলাল, ছাত্র ভালোই ছিল, তবে কোনো দিন আমাকে টেক্কা দিতে পারেনি, সর্বদা সেকেন্ড হয়েছে, ফার্স্ট হতে পারেনি। হিংসে করতো, প্রচণ্ড হিংসে, আর মিথ্যে কথা বলতো। জানি, বলল আদিত্য। তারপর পকেট থেকে একটা মোড়ক বার করে শ্যান্নালের হাতে দিয়ে বলল, এটা আদিত্য আপনাকে দিয়েছে। ওটা কি? বলল, টাকা। টাকা কেন? এটা 150 টাকা, এটা নিলে আদিত্য খুশি হবে। হ্যাঁ, হাসবো না কাঁদবো? আদিত্য আমায় টাকা দিয়েছে, হঠাৎ তারে মতি হলো। বলল, আদিত্য সময়ে তো মানুষকে বদলে দেয়, আদিত্য এখন হয়তো আর সেই আদিত্য নেই। সেই শঙ্কর শ্যান্নাল বললেন, আদিত্য বদলাবে? আমি আবৃত্তি করে প্রাইজ পেলাম, উকিল রামশরণ বাড়ুর যে নিজের হাতে মেডেল দিল, সহ্য হলো না, আমার কাছ থেকে চেয়ে নিয়ে গেল, বলল বাবাকে দেখাবে। তারপর আর ফেরতই দিল না, বলল পকেট ফুটো ছিল তো, গলে পড়ে গেছে। আদিত্য মাথা নিচু করে বলল, এটা সেই মেডেলেরই দাম, আপনারই পাওনা। শ্যান্নালের চোখ কপালে উঠে গেল, ফ্যাল ফ্যাল করে আদিত্যর দিকে চেয়ে বলল, মেডেলের দাম তো বড়জোর 5 টাকা। বলল, না, এখন তো রূপোর দাম 30 গুণ বেড়ে গেছে। শ্যান্নাল মশাই হাতের 15টা 10 টাকার নোটের দিকে চেয়ে বলল,
আসলে এটার মধ্যে বড্ড চ্যারিটির গন্ধ এসে পড়ছে আদিত্য। আদিত্য একদম অবাক হয়ে গেল, সঙ্গে তার বন্ধুও। বলল মিটিমিটি চোখে যেন হাসির ঝিলিক, বলল তোমার ডানগালের ওই আঁচিল দেখে নগেন খুড়োর চায়ের দোকানেই আমি তোমাকে চিনতে পেরেছিলাম, আর আমি বুঝেছিলাম তুমি আমাকে চেনোনি, তাই প্রাইজের দিনের কবিতাটাই আমি আবৃত্তি করলুম, যদি তোমার মনে পড়ে। তারপর যখন দেখলাম তুমি আমার বাড়িতে আসলে, তখন পুরনো ঝাল একটু না ঝেড়ে পারলাম না। আদিত্য বলল ঠিক করেছো, তোমার প্রত্যেকটা অভিযোগ সত্যি, কিন্তু এই টাকাটা তুমি নিলে খুশি হব। শশাঙ্ক সান্যাল মাথা নাড়লেন। টাকা তো ফুরিয়ে যাবে আদিত্য, বরং মেডেলটা যদি পেতাম তাহলে ছোটোবেলার সেই অপ্রিয় ঘটনাটা একেবারে ভুলে যেতাম, আর মনে কোনো খেদ থাকতো না। চিলেকোঠাতে 29 বছর লুকিয়ে রাখা মেডেল, যার জিনিস তার কাছে আবার চলে এলো। এতদিনে তার গায়ে খোদাই করে লেখাটা ম্লান হয়নি, শ্রীমান শশাঙ্ক সান্যাল, আবৃত্তির জন্য বিশেষ পুরস্কার 1948।